নমস্কার, আদাব। আমাদের এখানে নিউ ইয়র্কের ব্রুকলিনে এখন সকাল 10:30। আমার পিছনে ঘড়িতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর দেশে এখন ভারতে রাত 8টা, বাংলাদেশে রাত 8:30। তো আমার আজকের এই যে আম লাইভ আলোচনা তাতে আমি আমার নিজের জীবনে দেখা যে মুসলিম নারীদের আমি খুব কাছ থেকে দেখেছি। হ্যাঁ? তাদের কয়েকজনের কথা বলছি। কারণ এই যে আজকের এই যে ভয়ঙ্কর মানে ভারতের যে তৈরি করা আ ম্যানুফ্যাকচারিং কনসেন্ট গণসম্মতি উৎপাদন যেটা আমার গুরু নোম চমস্কি বারবার করে বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে যে মুসলমানরা আমাদের দেশের শত্রু এবং মুসলমানরা খুব খারাপ লোক। হ্যাঁ? একটা অদ্ভুত ধারণা সৃষ্টি করা হয়েছে যেটা আমাদের দেশে আগে কোনো কালেও ছিল না। এটা একদম সাম্প্রতিক নতুন ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, গণসম্মতি উৎপাদন। হ্যাঁ? এবং আমি অনেক মানে খুব এমনিতে খুব উদারপন্থী মানুষদেরও বলতে শুনেছি, আ "ও মুসলমানরা খুব খারাপ।" হ্যাঁ? এবারে আমি তখন যদি তাদের জিজ্ঞেস করি, এর মধ্যে যে শুধু ওই উম আ মাঙ্কি ব্রিগেড আ মর্কট বাহিনী আছে তা নয়। এদের মধ্যে অনেক মানে খুব আ এমনিতে খুব লিবারাল, খুব উচ্চশিক্ষিত, ভালো মানুষ, হ্যাঁ? কিন্তু তাদের মুসলমানদের সম্বন্ধে অদ্ভুত ধারণা। আর ওদের কথা তো ছেড়েই দিলাম। ওরা তো ওই হিটলারের আদলে চলে, হিটলারের স্টাইলে। ফলে ওদের তো ওই শত্রু চিহ্নিত করতেই হবে। তো এখন নতুন শত্রু চিহ্নিত করা হয়েছে মুসলমানরা ভারতে। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে আমি যদি তাদেরকে বলি যে, "আচ্ছা, তোমরা কজন মুসলমানের সঙ্গে খুব কাছ থেকে মেলামেশা করেছো একটু বলো তো দেখি আমাকে?" একদম একটাই প্রশ্ন। খুব সহজ সরল প্রশ্ন। এর মধ্যে কোনো জটিলতা নেই। কজন মুসলমানকে তোমরা খুব কাছ থেকে দেখেছো? কজন তোমাদের খুব ঘনিষ্ঠ মুসলমান বন্ধু আছে, পুরুষ অথবা নারী? কজনের বাড়িতে তুমি গেছো? কজনের বাড়িতে গিয়ে খেয়েছো? কজনের বাড়িতে রাতে থেকেছো? কজনের ছেলে-মেয়ের সঙ্গে আলাপ করেছো? যদি জিজ্ঞেস করি, কোনো উত্তর পাওয়া যায় না। কেটে পড়ে। কারণ নেই। নেই আসলে। পুরোটাই হচ্ছে শোনা কথা, অন্যের মুখের ঝাল খাওয়া। কিন্তু খারাপ কথা বলতে তো পয়সা লাগে না। এখন এই অদ্ভুত একটা দিন পড়েছে যে সবাই ভীষণ রকম মানে হঠাৎ হিন্দু হয়ে পড়েছে। কিন্তু তারা হিন্দু ধর্ম সম্পর্কেও কিছুই তেমন জানে না। হ্যাঁ? আর মুসলমান বিদ্বেষ মারাত্মক। এই মুসলমান বিদ্বেষ হচ্ছে এই আরএসএস, বিজেপি, মোদি বাহিনীর ওদের প্রধান অস্ত্র। আর আমি এবারে আমার বিভিন্ন আলোচনায় এই যেগুলো আমার এই হঠাৎ জনপ্রিয় হয়ে যাওয়া ইউটিউব চ্যানেল ডক্টর পার্থ ব্যানার্জি এনওয়াইসি, তাতে সমস্ত সেভ করা আছে। তার মধ্যে আমি আলাদা আলাদা ফোল্ডারে আলাদা আলাদা গ্রুপে আলাদা আলাদা আলোচনা করেছি। যেখানে আমি ইংরেজি ফ্রিতে দেওয়ার আলোচনা করে যাচ্ছি, সেখানে আমি কখনো সরাসরি দলীয় রাজনীতি, প্রত্যক্ষ রাজনীতি নিয়ে আমি কথা বলি না। সেটা হচ্ছে আমার ইংরেজি শেখানোর ক্লাস, বাংলা শেখানোর ক্লাস সব ফ্রি। বাঙালিদের জন্যে। বিশেষ করে যে সমস্ত বাঙালি ছেলেমেয়ে শেখার তেমন সুযোগ পায়নি, আর্থিক কারণেই হোক বা অন্য সামাজিক কারণেই হোক তাদের জন্যে প্রধানত। কিন্তু অনেকেই সেই ক্লাসগুলো দেখছেন। অনেক, অনেক, অনেক হাজার মানুষ এখন এই ক্লাসগুলো দেখছেন, আমার আলোচনাগুলো শুনছেন। অসংখ্য ভালো, ভালো কমেন্ট আসছে, আবার কুৎসিত অশ্লীল ব্যক্তিগত আক্রমণ, নোংরা কমেন্টও আসছে প্রচুর। যাই হোক, সেটা অন্য কথা। এবারে আমার প্রশ্ন হচ্ছে যে কজন মুসলমানকে তুমি খুব কাছ থেকে দেখেছো আমাকে বলো। যে হ্যাঁ, আমি এই মুসলমানকে দেখেছি, এ এই হচ্ছে এর নাম, এ এইখানে থাকে, এর বাড়িতে আমি গেছি, এর সঙ্গে খেয়েছি, এর সঙ্গে থেকেছি, আমি দেখেছি লোকটা খুব খারাপ। শত্রু, বলতে পারবে না। সব হচ্ছে অন্যের মুখের ঝাল খাওয়া, কিংবা ৫০০ বছর আগে আওরঙ্গজেব কি করেছিল, বা নোয়াখালীর দাঙ্গাতে কি হয়েছিল, বা ভারত ভাগের সঙ্গে কি সময় কি হয়েছিল, এইসব ফালতু কথা। আজকের যুগে বসে এই মুহূর্তে কজন মুসলমানকে তুমি খুব কাছ থেকে দেখেছো তুমি আমাকে বলো। বলতে পারবে না। চ্যালেঞ্জ করছি। যারা মুসলমান বিদ্বেষী কথাবার্তা বলে তাদের মধ্যে ধর্মান্ধতা
এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার ছাড়া আর কোনো কারণ নেই। আর অন্যরা সেইটাতে তারা ট্র্যাপড হচ্ছে, ফাঁদে পড়ছে। তারা ভাবছে যে এতগুলো লোক যখন এত জায়গা থেকে বলছে এরা নিশ্চয়ই খারাপ, কিন্তু আমি নিজে যাচাই করে দেখব সেই মানসিকতা নেই। তা আমি অসংখ্য মুসলমান বন্ধু, আমেরিকায় তো 38 বছর 39 বছর হতে চললো, কেটে গেল। তা এইখানে থাকা সূত্রে সারা পৃথিবীর মানুষের সঙ্গে আমার আলাপ পরিচয় বন্ধুত্ব হওয়ার সুযোগ হয়েছে, যেটা দেশে থাকতে সেই সুযোগটা কখনো ছিল না। তো তাদের মধ্যে চাইনিজ বন্ধু বান্ধবী, কোরিয়ান বন্ধু বান্ধবী, আফ্রিকান বন্ধু বান্ধবী, ইউরোপিয়ান বন্ধু বান্ধবী, আমেরিকানদের কথা তো ছেড়েই দিলাম, পাকিস্তান, বাংলাদেশের অসংখ্য মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, এমন কোনো দেশ নেই যে দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়নি। কিন্তু তার মধ্যে সবচাইতে ইন্টারেস্টিং হচ্ছে যে মুসলমানদের সম্পর্কে এই যে মিথ্যে কথা, মিথ্যে প্রচারটা ছড়ানো হয়, সেইটা যে কত বড় মিথ্যে সেটা আমি নিজের চোখে সেটা দেখেছি এবং যাচাই করার সুযোগ পেয়েছি। তা এরকম তো সবার নাম তো একটা আলোচনায় বলা যাবে না, 15-20 মিনিটের আলোচনায় কজনের নামই বা বলা যায়। তা আমার এই বইটাতে, হ্যাঁ, মানে আমি একটু শুরু করছি এই বইটা দিয়ে। আপনি কি দেশদ্রোহী? আপনি কি দেশদ্রোহী? মানে সবাইকে তো দেশদ্রোহী বলা হচ্ছে। বিজেপির বিরোধিতা করলেই দেশদ্রোহী, আরএসএস হিন্দুত্ববাদীর ধর্মান্ধতার বিরোধিতা করলেই দেশদ্রোহী। না, দেশদ্রোহী না, বিরোধিতা করা, সমালোচনা করা হচ্ছে গণতন্ত্রের সবচাইতে প্রধান শর্ত। যেখানে বিরোধিতা নেই সেখানে গণতন্ত্র নেই, সেটা স্বৈরতন্ত্র। সে ফ্যাসিবাদ হোক বা প্রচণ্ড উগ্র কমিউনিজমই হোক, বিরোধিতা করার যেখানে কোনো অধিকার নেই সেটা গণতন্ত্রই নয়। এটা হচ্ছে গণতন্ত্রের গোড়ার কথা। মুক্ত চিন্তা, বাক স্বাধীনতা এবং বিরোধিতা, সমালোচনার অধিকার। হ্যাঁ, তো এই বইটাতে আমি এটা RBE বলে কলকাতার একজন প্রকাশক করেছিলেন, এখন তাদের নাম হয়ে গেছে বহুস্বর। দেখবেন এই বইটা খুঁজে পাবেন, কলকাতায় দেশ পাবলিশিং, RBE, বহু জায়গাতে এই বইটা পাওয়া যায়। এটাতে আমি একটা চ্যাপ্টার আমি এখানে লিখেছিলাম, কেন এই সংখ্যালঘু বিদ্বেষ, কেন এই সংখ্যালঘু বিদ্বেষ। এবং সংখ্যালঘু বলতে আমি শুধুমাত্র মুসলমানদের কথা বলছি না, ভারতে মুসলমান বা খ্রিস্টান তারা হচ্ছে সংখ্যালঘু। আর হ্যাঁ লাবলু ভাই, আমি আপনাকে একটু পরে ফোন করছি, আমি একটা লাইভ আলোচনা করছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এই দেখুন, বলতে না বলতে আমার এক খুব কাছের মানুষ লাবলু আনসার, আমার বহুদিনের বন্ধু, সাংবাদিক বাংলাদেশের, হ্যাঁ, তার সঙ্গে কথা বলছি। তো এইখানে আমি এই কথাটা, এই বইটার কথা বলছি, এখানে আমি একটা মজা করে একটা লিখেছি। দেখুন, একটু পড়ে শোনাচ্ছি। প্যালেস্টাইন গিয়েছিলাম, এই যে সারা পৃথিবীর কত জায়গায় গেছি, কত মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। প্যালেস্টাইন গিয়েছিলাম, ওখানকার কোট আনকোট, মানে উদ্ধৃতির মধ্যে, সন্ত্রাসী লোকগুলোকেও দেখে এসেছি। সবাই তো সন্ত্রাসী, মুসলমান মানে নাকি সন্ত্রাসী? হিন্দুরা সব হচ্ছে ধোয়া তুলসী পাতা, হিন্দুরা কোনো দাঙ্গা টাঙ্গা বাঁধায় না। আচ্ছা, বলবো কি মশাই, মেয়েগুলো পর্যন্ত মুখ ঢাকে না, এত নির্লজ্জ বেহায়া, মানে মজা করে লিখেছি আর কি। পাশের ফ্ল্যাটের মোহাম্মদ আমাদের সাদার্ন ইলিনয় ইউনিভার্সিটিতে আগেই সাবধান করে দিয়েছিল, বলেছিল যদি কখনো জর্ডান বা প্যালেস্টাইনে যাও আমাকে তো আর যেতে দেবে না দেশে, কারণ ওরা সব ইজিপ্টের পাসপোর্ট, প্যালেস্টাইন বলে তো কোনো দেশ নেই আর। হ্যাঁ, প্যালেস্টাইনে কোনো পাসপোর্ট নেই। ভেবে দেখুন, একটা দেশকে সম্পূর্ণভাবে গ্রাস করে, দখল করে অন্যদের দিয়ে দেওয়া হলো। মানে অদ্ভুত ব্যাপার। আচ্ছা, তা আমাকে তো আর যেতে দেবে না দেশে, ওরা সব ইজিপ্টের বা অন্যান্য দেশে, জর্ডান, ওদের পাসপোর্ট নিয়ে আসে আমেরিকায় পড়তে। ওখানকার মেয়েগুলোকে দেখে শখেও না, সব বেহায়া, মুখ ঢাকে না, বোরখা পরে না, হাসে, গান গায়, আবার ইংরেজিও বলে ফরফর করে। সত্যি বলছি, এই হচ্ছে আমার অভিজ্ঞতা। যেটা বলেনি সেটা হলো রামাল্লা, ইস্ট জেরুজালেম আর হাইফার ফিলিস্তিনি মেয়েদের মারাত্মক দেখতে। হ্যাঁ, সন্ত্রাসী হতে পারে, সন্ত্রাসী ওই যে বলা হচ্ছে সবাই সন্ত্রাসী, কিন্তু এরা সব ধোয়া, আমেরিকা ইসরায়েল হচ্ছে ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, ওরাও সন্ত্রাসী, অদ্ভুত ব্যাপার। কিন্তু চোখে দারুণ ঝিকমিক বুদ্ধি। কিন্তু ওই একটা বাজে ব্যাপার, নিজেদের দেশটা আর জমিটা কিছুতেই ছাড়বে না। এই নিয়ে সন্ত্রাসী করে যাচ্ছে সেই 48 সাল থেকে, নিজের দেশটা জমিটা ছাড়বে না। সেনেগালের আবু বকর আমাদের পাশের ঘরে থাকতো। আমরা যখন ছাত্র ছিলাম বিভিন্ন ইউনিভার্সিটিতে,
ইলিনয় স্টেট ইউনিভার্সিটি, সাদার্ন ইলিনয় ইউনিভার্সিটি, বা পরে যখন কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পড়েছি নিউ ইয়র্কে, তখন আমাদের চারদিকে তো সব ছাত্রছাত্রী বন্ধু। তা সেটা আবু বকর আমাদের পাশের ঘরে থাকতো। কি বলবো মশাই, বউকে নিয়ে সন্ধেবেলা কলেজ থেকে ফিরে বেড়াতে যেত। ভাবতে পারেন, রোজ রোজ সন্ধেবেলায় বেড়াতে যাওয়া। আরে এত আদিক্ষেতা কিসের? এই মুসলমানদের কথা আর কি বলবো, ছি, সব কটা টেররিস্ট। এই হচ্ছে আমার নিজের জীবনের অভিজ্ঞতা। ঠিক আছে, সুতরাং অন্যের মুখের ঝাল খাওয়ার আমার দরকার নেই, আমি নিজের চোখে দেখেছি। এইবারে মালয়েশিয়ার, ইন্দোনেশিয়ার মেয়েদের কথা বলছি, খুব কাছ থেকে দেখেছি। হ্যাঁ, যখন ছাত্র ছিলাম আমাদের সব, ওরা নিজেরাই হয়তো ছাত্রী হয়ে এসেছে বিদেশে পড়তে, কিংবা ওদের হাজবেন্ডরা এসেছে। হ্যাঁ, ওরা তাদের একটা মেয়ের বাড়িতে, একজন মহিলার বাড়িতে, আমার মেয়ে যখন খুব ছোট, হ্যাঁ, তখন আমরা দুজনে, আমি কলেজে ইউনিভার্সিটিতে পড়াই, আর আমার বউ তখন একটা জায়গাতে সবে কাজ পেয়েছে, তো বাচ্চাকে কোথায় রাখবো? বাচ্চাকে রাখতাম ওদের বাড়িতে। আমাদের ছোট মেয়ে, সে নানান রকম লোকের বাড়িতে থেকেছে ছোটবেলায়। হ্যাঁ, যখন আমাদের পয়সা ছিল না একদম, মানে এর বাড়ি তার বাড়িতে রাখতাম, সামান্য টাকা দিতাম। নেপালি একজন ভদ্রমহিলা, আমাদের খুব বন্ধু ছিল ওরা, ভদ্রমহিলার নাম রচনা, এখনো আমার মনে আছে, তাদের বাড়িতে থাকতো। আমাদের পাশের ফ্ল্যাটে স্টুডেন্ট হাউসিং এ রেখা বলে একজন মহিলা থাকতেন, তার বাড়িতে থাকতো। তারপরে এদের বাড়িতে থাকতো, আবার আমেরিকান ডেবি বলে একজন মহিলা, তার বাড়িতেও থাকতো। এদের বাড়িতে, ইন্দোনেশিয়ার এই মহিলার বাড়িতে থাকতো। হ্যাঁ, তাদের তিনটে মেয়ে ছিল, আমার এখনো মনে আছে, শিলা, সেরিজা, আর কি জানো, তারা এখন অনেক বড় হয়ে গেছে। আমার মেয়ে এখন বিয়ে হয়ে দুটো বাচ্চা হয়ে গেছে, তো সে বহুকাল আগেকার কথা, তো ওদের বাড়িতে থাকতো। আর ওরা বিকেলবেলায়, ওরা ব্যাডমিন্টন খেলতো। মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন মারাত্মক। হ্যাঁ, আমাদের দেশে যেমন এই দীপিকা পাডুকোন কিন্তু একসময় ব্যাডমিন্টন প্লেয়ার ছিল, কারণ ওর বাবা ছিল প্রকাশ পাডুকোন, ইন্ডিয়ার চ্যাম্পিয়ন। তো দীপিকা দারুণ ভালো ব্যাডমিন্টন খেলতো, তারপরে তো ফিল্ম স্টার হয়ে গেল, ফেমাস। তো যাই হোক, ইন্ডিয়াতে যেরকম ব্যাডমিন্টন খুব পপুলার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ডেনমার্ক, চীন, এগুলোতে ব্যাডমিন্টন দুর্দান্ত খেলে। তো মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার মুসলমান মেয়েরা তুড়ে ব্যাডমিন্টন খেলতো। হ্যাঁ, তাদের বাড়িতে, একজনের বাড়িতে আমার মেয়ে থাকতো। তেলা একটা মানে কাছ থেকে দেখেছি। আচ্ছা, তারপরে হচ্ছে যখন আহ, আহ, বাংলাদেশের প্রথম যখন মানুষদের সঙ্গে আলাপ পরিচয় হলো, তখন আমাদের সেই অলবানি বলে একটা জায়গা ছিল, সেখানে আমি পিএইচডি করার পরে ইলিনয় থেকে প্রথম পোস্টডক ফেলোশিপ নিয়ে আমি অলবানিতে এসেছিলাম আমরা। তো সেখানে প্রথম আমরা বাংলাদেশি ফ্যামিলিদের সঙ্গে আমাদের আলাপ পরিচয় হয়, যদিও তারা ওখানে সংখ্যায় খুব কম ছিলেন তখন, কিন্তু আলাপ হলো। তার মধ্যে একজন ছিলেন শামীম আপা। আপা মানে দিদি, সবাই জানেন তো ওখানে। শামীম আপা আমাকে আবার, সে আমার, যাই হোক, মানে একটু গান টান গাইতে পারতাম, রবীন্দ্রসঙ্গীত, তো সে খুব আমাকে তার বাড়িতে ডেকে নিয়ে গেল। তারা সব অনেক রান্না বান্না করতেন, আর আমরা আড্ডা দিতাম, তারপর গান হতো। উনি হারমোনিয়াম বাজাতেন, আমি গান গাইতাম। তো সেইভাবে ওদেরকে খুব কাছ থেকে দেখেছি। হ্যাঁ, এরকম একটা অদ্ভুত সুন্দর একটা পরিবারের সঙ্গে আলাপ পরিচয় হলো। হ্যাঁ, দেখলাম খুব কাছ থেকে। তারপরে ওখানে তো যা হবার হলো, তারপরে নিউ ইয়র্কে এসে তো একদম স্বর্গের দরজা খুলে গেল। নিউ ইয়র্কে আসা মানে হচ্ছে এখানে তো, হ্যাঁ, মানে আমরা এমন জায়গায় থাকি যে দুদিকেই, একদিকে পাকিস্তানি আর একদিকে বাংলাদেশি কমিউনিটি, আমরা ওখান থেকে সব দোকান বাজার সব কিছু করি। সে আপনি বাংলাদেশি দোকানে, বাংলাদেশিরা খুব খেতে ভালোবাসে তো, তা বাংলাদেশিদের দোকানে আপনি ট্যাংরা মাছ, পার্শে মাছ, ফলি মাছ, হ্যাঁ, মানে কি চাই আপনার সব পাবেন। হ্যাঁ, সজনে ডাঁটার থেকে আর লাউ শাক আর কুমড়ো শাক থেকে শুরু করে সব কিছু, ইলিশ মাছ, মানে যা চাই, বাংলাদেশের দোকানগুলো হচ্ছে বিখ্যাত, তা আমরা ওখান থেকেই সব কিনি। আর পাকিস্তানি দোকানগুলোতে অন্যদিকে যাই, ওখানে খুব ভালো সিঙ্গাড়া পাওয়া যায়, জিলিপি পাওয়া যায়, কচুরি পাওয়া যায়। হ্যাঁ, বিরিয়ানি টিরিয়ানি এসব পাকিস্তানি দোকান থেকে কিনি। মানে আমাদের একদম জাত গেছে, বুঝতে পারছেন তো, মানে আমাদের কোনো, মানে একদম জাত বলে আর কিছু নেই। আগেকার দিনে হলে তো আমাদের জাতিচ্যুত করতো ব্রাহ্মণরা, তা আমি ব্রাহ্মণ, তা আমাকে আর কি জাতিচ্যুত করবে। যাই হোক, তো এইভাবে আমাদের জীবন কেটেছে। এবারে নিউ ইয়র্কে এসে যাদের সঙ্গে আলাপ হলো, এই যে লাবলু আনসার এক্ষুনি কল করেছিলেন, আমার মানে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস অ্যান্ড কলিগস, সহকর্মী। কত কাজ যে এদের সঙ্গে একসঙ্গে সেই 9/11-এর পর থেকে করেছি, সেই বলে শেষ করা যায় না। তো যাই হোক, সেসব
গল্প আলাদা। তারপরে এই মহিলাদের সঙ্গে আলাপ হলো। মহিলাদের মধ্যে হচ্ছে কয়েকজনের নাম বিশেষভাবে বলছি। ওই যে বললাম না অনেকের নাম বাদ পড়ে যাবে। তার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে রাখছি। কারণ এত কম সময়ের মধ্যে অনেক সময় বলতে গিয়ে তারপর যখন হয়ে গেল, তারপর যখন YouTube এ আমার চ্যানেলে পোস্ট করে দিলাম, তখন নিজে যখন একবার শুনছি, তখন মনে হলো যে, "এ কি রে! যাহ! আমি এর নামটাই বললাম না?" মানে এরকম অনেকবার হয়েছে। তো তার জন্য আমি ক্ষমা চেয়ে রাখছি, হ্যাঁ? তাও অনেক সময় ভুলভাল হয়ে যায়। স্লিপ অফ টাং যেটাকে বলে। মানে বলতে গিয়ে ফস করে একটা ভুল কথা বেরিয়ে গেল। হ্যাঁ? সেই নিয়ে আবার হ্যাঁ, ইউটিউবে কমেন্ট, হ্যাঁ, একটা বিচ্ছিরি রকমের কমেন্ট। মানে কেবলমাত্র খোঁচা দেওয়ার জন্যে, বিদ্রূপ করার জন্যে এসব লোক আছে। যাই হোক, নিউ ইয়র্কে এসে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস বলে একটা সাপ্তাহান্তিক উইকেন্ড বাংলা স্কুলের সঙ্গে আমি যুক্ত হয়েছিলাম। সেখানে আমি ছেলেমেয়েদেরকে একটু যারা ভালো বাংলা জানে তাদেরকে আমি উচ্চতর বাংলা পড়াতাম। সেইখানে ৩-৪ জন শিক্ষিকা, তাদের কথা না বললে এই আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাবে। সেলিমা আশরাফ, সঙ্গীতের শিক্ষিকা, মানে এত চমৎকার, যেমন শিক্ষিকা তেমন সুন্দর মানুষ। সেলিমা আশরাফ সবাইকে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, সলিল চৌধুরীর গান, অতুল প্রসাদের গান, রজনীকান্তের গান, আধুনিক গান, গণসঙ্গীত, এমনকি কীর্তন বললে বিশ্বাস করবেন না। আমাদের এখানে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস অনেক সাপ্তাহান্তিক স্কুল আছে যেখানে বাংলাদেশের একেবারে নিবেদিত প্রাণ শিক্ষক শিক্ষিকারা মানে প্রায় কোনো টাকা পয়সা না নিয়ে বছরের পর বছর তাদের ছেলেমেয়েদেরকে, এদেশে বড় হওয়া ছেলেমেয়েদের, দ্বিতীয় প্রজন্মের ছেলেমেয়েদেরকে তারা বাংলা গান, সাহিত্য, সংস্কৃতি, নাচ সব শিখিয়ে যাচ্ছে, ভাষা। হ্যাঁ, এই হচ্ছে এখানকার। সেলিমা আশরাফ কীর্তন শেখাতেন। একবার এখানে এথেন্স পার্ক বলে একটা মুক্ত মঞ্চ আছে। সামারে যখন এখানে ওয়েদারটা খুব ভালো হয়ে যায়, জলবায়ু পরিবেশ যখন খুব সুন্দর, আবহাওয়া সুন্দর গরম, তখন খোলা মাঠের, খোলা পার্কের মধ্যে অনুষ্ঠান হয় সপ্তাহে একদিন করে। সেইখানে একবার গিয়ে দেখি যে প্রায় ৫০-৬০ জন, এই স্কুলটাকে বলে বিপা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস, বিপা, BIPA। তো সেইখানে গিয়ে দেখি তারা সব গান গাইছে, কীর্তন গাইছে। ৫০-৬০ জন বাংলাদেশি ছেলে মেয়ে, তাদের মধ্যে ৯০% বোধহয় মুসলমান আর ১০% হয়তো হিন্দু। কারণ মুসলমান প্রবাসী বাংলাদেশির সংখ্যা এখানে অপেক্ষাকৃত অনেক বেশি। তারা একসঙ্গে কীর্তন গাইছে, সেলিমা আশরাফ পরিচালনা করছেন। আর মান্না দে এসেছেন নিউ ইয়র্কে তখন, একেবারে তখন তিনি প্রায় ৮৫-৮৬ বছর বয়স। তিনি চোখ বন্ধ করে একটা কাঠের চেয়ারে বসে কীর্তন শুনছেন, চোখ দিয়ে জল বেরোচ্ছে। নিজের চোখে দেখা। এসব কোনো বানানো গল্প নয়। আমি কোনো বানানো গল্প বলি না। নিজের জীবনের অভিজ্ঞতার কথা বলছি। এই হচ্ছেন সেলিমা আশরাফ। অ্যানি ফেরদৌস নাচ শেখান, কি চমৎকার! মানে এমন কোনো, এই যে বলে না যে মুসলমানরা কেউ গান বাজনা এসব, ওখানে নাকি ধর্মান্ধদের এমন সন্ত্রাস যে কেউ নাকি বাংলাদেশে আর গান বাজনা করতে পারে না। মানে এগুলো যে কত বড় মিথ্যে, ওই মন্দির ধ্বংসের মতো মিথ্যে। নিজের চোখে দেখে এসেছি তো বাংলাদেশের অসংখ্য হিন্দু মন্দির। তো যাই হোক, সেটা আরেক দিনের জন্য তোলা থাকলো। যে আসল বাংলাদেশটা কেমন সেই নিয়ে আমি একটা আলোচনা ২-১ দিনের মধ্যেই করব ঠিক করেছি। তখন ওই কথাগুলো বলবো। তো এইখানে অ্যানি ফেরদৌস সেখানে নাচ শেখান। আমার মেয়েও তার কাছে নাচ শিখেছে ছোটবেলায়। আবার এখন অ্যানির মেয়ে, সে বড় হয়ে গেছে, সে নাচ শেখায় ওই স্কুলটাতে। তো এই হচ্ছে এখানকার ব্যাপার। তারপরে আরেকজন আছেন নিনি ওয়াহেদ, তিনি বাংলাদেশে খুব নামকরা সাংবাদিক ছিলেন। তিনি সেখানে বাংলা পড়াতেন। আমাদের সঙ্গে খুব সখ্য হয়েছিল। তার মেয়ে এখন বড় হয়ে গেছে, আমার মেয়ের বয়সী, সেও ওখানে শেখায়, সেও খুব ভালো বাংলা গান গায়, নাচে, আবৃত্তি করে খুব ভালো। তো এই হচ্ছে বাংলাদেশের নতুন প্রজন্ম। আমি কোনো, যাদেরকে একটু দূর থেকে দেখেছি তাদের কথা আমি এখানে বলছি না। যেমন ধরুন, আমি তাও ২-১ জনের কথা বলতেই হচ্ছে। যেমন ধরুন, আমি এই বিখ্যাত সঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিনকে আমি চিনি। চিনি মানে দূর থেকে চিনি। কি দারুণ, কি অসাধারণ রবীন্দ্রসঙ্গীত! এরকম কজন গাইতে পারে? হ্যাঁ, রেজওয়ানা চৌধুরী বন্যা। একটু চিনি, ২-১ বার কথাবার্তা হয়েছে। কি অসাধারণ গান করেন, হ্যাঁ? শামা রহমান, অপূর্ব! মানে এদের গান শুনবেন, মানে ভুলতে পারবেন না। লাইজা, এদের কথাও আমি আমার বইগুলোতে আমি লিখেছি, হ্যাঁ?
লাইজা আহমেদ লিসা, মানে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। হ্যাঁ, মানে ভাবা যায় না। গানের ঝর্ণা তলায় তুমি সাঁঝের বেলায় এলে, শুনবেন লাইজার গান, ভুলতে পারবেন না। এরা সব আছেন, এদেরকে একটু দূর থেকে দেখেছি। তারপরে খুব কাছ থেকে দেখেছি আলেয়া চৌধুরী। আলেয়া চৌধুরী বাংলাদেশের কুমিল্লাতে থাকতেন, কবি। আমাদের নিউ ইয়র্কে উনি থাকতেন, তারপরে বাংলাদেশে চলে গেলেন। আমি একবার বাংলাদেশে বেড়াতে গিয়েছিলাম, তখন আলেয়া চৌধুরী বললেন যে এই যে সালামদা কিছুদিন আগে মারা গেলেন, যার কথা আমি একটা আলাদা আলোচনায় এখানে আমি বলেছি ফেসবুকে এবং ইউটিউবে, আমার একেবারে নিজের বড় দাদার মতন ছিলেন। দুর্গাপুজোর প্রধান স্পন্সর ছিলেন 25-30 বছর ধরে এখানে ব্রুকলিনে। তার তার কন্ট্রিবিউশনে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিরা দুর্গাপুজো করত 25-30 বছর ধরে। সালামদা ছিলেন তার প্রধান পৃষ্ঠপোষক। সালামদার ফ্যামিলিকে দেখেছি, সালামদার স্ত্রী, বৌদি, তাদের 2 মেয়ে 1 ছেলে, তাদেরকে খুব কাছ থেকে দেখেছি। দারুণ উচ্চশিক্ষিত, ব্রিলিয়ান্ট। আমার মেয়ে এখানে যে নিউ ইয়র্কের সবচাইতে টপ পাবলিক গভর্নমেন্ট স্কুলের মধ্যে একটায় পড়তো, স্টাইভেসেন্ট হাই স্কুল। তার কথাও আমি আগে একবার বলেছি যে ঠিক 9/11-এর সময় ওখানে পড়তো। সেই স্কুলে আবার এরাও পড়েছে। একদম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, 2 মেয়ে 1 ছেলে। তাদেরকে খুব কাছ থেকে দেখেছি। আলেয়া চৌধুরী আমাকে বললেন, সালামদা আমায় নিয়ে গেছিলেন ঢাকায়, যে প্রসঙ্গে সালামদার কথাটা এখানে এলো। প্রথম আমি বাংলাদেশে যাওয়ার সৌভাগ্য হয় এই সালামদার জন্য। উনি বললেন, তুমি এত বাংলাদেশ বাংলাদেশ করো, চলো যাইবা? আমি বললাম, চলুন, আপনি নিয়ে গেলেই যাব। তা উনি নিয়ে গেলেন। ওর ভাই তখন ওখানে একটা বড় পজিশনে কাজ করতেন, বাংলাদেশ বিমানে বোধহয়। উনি আমাকে সুবিধে একটু ব্যবস্থা করে দিলেন, নিয়ে গিয়ে থাকার ব্যবস্থা করে দিলেন। সালামদার ওখানে আমি গেছি শুনে আলেয়া দি আমায় বললেন যে, পার্থদা আপনি এখানে এসেছেন, আপনি আমার বাড়িতে আসুন কুমিল্লাতে। আমি বললাম, এই রে, আমি তো জানি না, কোনোদিনও বাংলাদেশে যাইনি, আসিনি, কি করে যাব না, কিচ্ছু ব্যবস্থা আপনাকে ভাবতে হবে না, আমরা সব ব্যবস্থা করব। আমি বাসে করে ঢাকা থেকে কুমিল্লা চলে গেলাম, চাঁদপুর হয়ে, চাঁদপুরের ইলিশ মাছ খেয়ে। হ্যাঁ, আর পদ্মা পার হলাম নৌকোয় করে, সে এক আশ্চর্য অভিজ্ঞতা। কুমিল্লায় নিয়ে গেলেন আলেয়াদি, তার বাড়িতে আমি থাকলাম 2 দিন রাতে। ইলিশ মাছ ভালো ভালো খাওয়া দাওয়া, কবিতা পাঠ, সব নিজের জীবনের অভিজ্ঞতা, কাছ থেকে দেখেছি। আর 2-1 জনের কথা বলে শেষ করব। একটা হচ্ছে, এই মেয়েটির কথা বলতেই হবে, আমার একদম ছোট বোনের মতো হয়ে গেছে কিনা। এই যে আমার নতুন বইটা বেরিয়েছে 21শে মার্চ গত মাসে, এই কলকাতা থেকে, ভারত শেষ ধ্বংসের সন্ধিক্ষণে, এইটাতে এটা বার করেছে মারুফ। হ্যাঁ, অভিযান প্রকাশনা, কলেজ স্ট্রিটে, কলেজ স্কোয়ারের, মারুফ হোসেন। মারুফ হোসেনের এই বইটাতে সারিকা খাতুন, সে একটা চ্যাপ্টার, একটা একটা অংশ লিখে দিয়েছে। সেটা হচ্ছে ইসলাম সম্পর্কে কিছু কথা, 90 পাতায়। ইসলাম সম্পর্কে, আসল একজন মুসলমান মহিলা, তিনি ইসলাম সম্পর্কে, ইসলামের চেয়ে, এবং বামপন্থী ঘরের মেয়ে, ফলে তার যে ইসলাম, সেই ইসলামটা ধর্মান্ধ ইসলাম নয়। হ্যাঁ, একেবারে মনে প্রাণে খাঁটি মুসলমান, কিন্তু আসল যে ইসলামের গল্পগুলো, যেগুলো কোনোদিনও আমরা জানতে পারি না, এমনকি ধর্মান্ধ মুসলমান, উগ্র মুসলমান, ওই হুজুর যাদের বলে, তারা কোনোদিনও এই কথাগুলো বলবে না। হ্যাঁ, তারাও আছে, তাদের কথা ভুললে চলবে না। তো এই ইসলাম সম্পর্কে কিছু কথা, এই পুরো জিনিসটা তার লেখা, আমি কিছুটা সম্পাদনা করে, মানে কোনো তথ্য না বদলে, কারণ তথ্য বদলানোর কোনো অধিকার আমার নেই। এই ইসলাম সম্পর্কে কিছু কথা, এই কিছুটা সারিকা খাতুন লিখে দিয়েছে। এবারে আমি কলকাতায় গিয়ে খুঁজে খুঁজে উলুবেড়িয়াতে তার বাড়িতে গিয়ে দেখা করে এলাম। সে খুব যত্ন টত্ন করলো, তার বাড়িতে থাকলাম কিছুক্ষণ, খেলাম টেলাম, নতুন নতুন জিনিস শিখলাম। হ্যাঁ, তো খুব কাছ থেকে এদেরকে দেখেছি। ফলে ইসলাম সম্পর্কে, ইসলাম ধর্মের অনুসারীদের সম্পর্কে যে সমস্ত কথা বলা হয় কিছু না জেনে বা তাদের সঙ্গে না মিশে, সেগুলো একদম মিথ্যে কথা, সম্পূর্ণ নির্জলা মিথ্যে কথা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ঘৃণা ছড়ানো, বিদ্বেষ ছড়ানো, ধর্মান্ধতা ছড়ানো, এবং রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা দখল করার জন্য এই শত্রু চিহ্নিতকরণ, এই কথাটা বুঝতে হবে। রফিকদার কথা অনেকবার বলেছি। রফিকুল ইসলাম আমার একদম নিজের দাদার মতন। একসঙ্গে আমরা সুন্দরবনের
একটা কলেজে 4 বছর আমি ওখানে পড়িয়েছি, ওখানে থাকতাম। একটা প্রত্যন্ত গ্রাম, বিদ্যুৎ নেই, জল নেই, বাজার নেই, দোকান নেই, ডাক্তার নেই, পরিবহন ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। মানে কি কষ্ট করে ওখানে 4 বছর ছিলাম আমেরিকায় চলে আসার আগে। 81 থেকে 85, 85-তে আমেরিকায় চলে আসি। ঠিক আছে? এইবারে রফিকদার সঙ্গে আলাপ হলো, রফিকদার বাড়িতে গেলাম, সেখানে রফিকদা মুরগি রেঁধে টেঁধে খাওয়ালো। মানে এত মাই ডিয়ার লোক, রফিকদার স্ত্রী বৌদি, নাদিরা ভাবি, নাদিরা বৌদি, তার সঙ্গে অন্তরঙ্গ আমার স্ত্রীর সঙ্গেও খুব ঘনিষ্ঠ পরিচয় হয়ে গেল, এখনো যোগাযোগ আছে। আমার প্রথম ব্যাচের ছাত্র মতিউর রহমান, তার কথা অনেকবার বলেছি, ব্রিলিয়ান্ট ছেলে, এখন ওই কলেজে পড়ায়। হ্যাঁ, এরা হচ্ছে আমার খুব কাছের মানুষ, আমার ফ্যামিলির মতন, এদের কথা বলছি। আর সোমাইয়া আক্তারের কথা বলে শেষ করছি। সোমাইয়া আক্তার আমার আত্মজীবনী ঘটি কাহিনী প্রকাশ করেছিলেন। সোমাইয়া আক্তারের মতন এরকম উদার মনের মহিলা, মুসলিম নারী আমি খুব কম দেখেছি। আর এরা কিরকম জানেন, আমরা যাদের খোঁজ রাখি না, সোমাইয়া আক্তারের মতন আরও আছেন। সোমাইয়া আক্তারের স্বামী হচ্ছেন অনির্বাণ মুখোপাধ্যায়। হ্যাঁ, মানে হিন্দু ব্রাহ্মণ। কি চমৎকার একটা দম্পতি, একটি মেয়ে, অসাধারণ সুন্দর। আমি এদের খুব কাছ থেকে দেখেছি। সোমাইয়া আক্তারের প্রতি কৃতজ্ঞতা দিতেই হবে। সোমাইয়া আক্তার এবং কো সহ সম্পাদক রাবণ প্রকাশনার সৌরভ দাশগুপ্ত, তাদের সাহায্য ছাড়া এই বই প্রকাশিত হতো না। তো এই যে নামগুলো বললাম, এই যে মুসলমান রমণীদের, নারীদের নাম বললাম, এদেরকে আমার খুব কাছ থেকে দেখা, এই পরিবারগুলোকে, এই সমাজটাকে আমার খুব কাছ থেকে দেখা, ব্যক্তিগত জীবন দিয়ে দেখা, কিভাবে তারা ছেলে মেয়েকে মানুষ করছেন, তাদের স্বপ্ন, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের সুখ দুঃখ, তাদের যন্ত্রণা। এই মানুষগুলোকে যদি ভারতবর্ষের এই ফ্যাসিস্টরা, এই ধর্মান্ধরা, যারা ঘৃণার রাজনীতি করে, হিংসার রাজনীতি করে, মিথ্যা প্রোপাগান্ডা প্রচারের রাজনীতি করে, তারা যদি তাদেরকে ভারতের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দিতে চেষ্টা করে, শত্রু চিহ্নিত করতে চেষ্টা করে, আমি আমার শেষ দিন পর্যন্ত, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তার বিরুদ্ধে আমি লড়াই করে যাব। আমি একজন সম্পূর্ণ খাঁটি 100% হিন্দু। আমি কমিউনিস্ট না, বারবার বলেছি, অনেক বামপন্থী আমার উপর অসন্তুষ্টতার জন্য, কিন্তু আমি ঠিক যেমন ঠিক তেমন, এবং আমি একজন সম্পূর্ণ 100% হিন্দু হওয়া সত্ত্বেও এই ধর্মান্ধতা, হিন্দুত্ববাদ হিন্দু ধর্ম নয়। হিন্দুত্ববাদ হচ্ছে একটা হিংস্র, বিজাতীয়, ঘৃণার একটা রাজনৈতিক ডক্ট্রিন, দর্শন। এর সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। আর এই মানুষগুলোর কথা বারবার করে বলছি, তাদের প্রতি আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা, নমস্কার, আদাব সবাইকে জানিয়ে আজকের মতো রাখছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ডক্টর পার্থ ব্যানার্জি NYC। ওখানে গেলেই যদি ইংরেজি ক্লাস দেখতে চান, ডক্টর পার্থ ব্যানার্জি ইংলিশ ক্লাস বলে সার্চ করলে ইউটিউবে চলে আসবে। আর যদি রাজনৈতিক আলোচনা দেখতে চান, ওইভাবে সার্চ করবেন, সব ওখানেই রাখা আছে, আলাদা আলাদা করে রাখা আছে। সবাই ভালো থাকুন, পরে আবার দেখা হবে, আবার 2-1 দিনের মধ্যে। নমস্কার, আদাব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রামনবমীতে যেন হিংসা না ছড়ানো হয়, তার দিকে বিশেষভাবে নজর রাখবেন। রাখছি।